আমি ছোট্ট একটা প্রেজেন্টেশন তোমাদের সামনে। আমরা একটু উপলরহীন জিওপলিটিক্স, আঞ্চলিক রাজনীতি, আগামী বাংলাদেশ, আসলে এগুলো তো একদিনের রহিম শেষ করার জিনিস না। তো ওরা আমাকে প্রশ্ন করবে যত পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। এনি টাইপ অফ কোশ্চেন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি, বাংলাদেশ, বাংলাদেশের বাইরে থেকে সমস্ত স্বাধীনতা তোমাদের আছে। আমি সব জানি তা না, অনেকে আছো ভালো জানো, তার কাছে শিখে নিব। আর আমি যেটুকু জানি আমি সেটুকু তোমাদের কাছে শিখব। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা কোরআন দিয়েছেন, আমরা তার অনুসারী হব, সেটি আমাদের জীবনের পাত্র হিসেবে গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় পড়ে যদি এটুকু না পারি, আমি যেহেতু সরকারি বিশ্ববিদ্যালয়, সেখানে তো অনেক ধরনের ছেলে মেয়েকে সামনে থেকে দেখি। এখানে নষ্ট হওয়ার যেমন বিশ্ববিদ্যালয় জায়গা থাকে, এখানে ভালো হওয়ার অনেক জায়গা আছে না? অনেক মেয়ে যারা বিশ্ববিদ্যালয় পড়ে, যেখানেই যে বিশ্ববিদ্যালয় পড়ে কেন, all are meritorious, no doubt, no question is here, all are meritorious. সরকারি বিশ্ববিদ্যালয়ে কি সবাই যাবে? এত ছাত্র পাস করে, সবাই কি যেতে পারে? মেধা তোমার আছে। সুতরাং কাল কিয়ামতের মাঠে বিচার কিন্তু কার হাত পায়ের হবে না, বিচার হবে মেধা। তোমাকে আমি এতক্ষণ মেধা দিয়েছি, আমাদের মাথা আছে না একটা? আছে, সবার মাথা আছে? আচ্ছা, কত বড় এটা? অনেক ছোট। তোমার মাথা বড় না হাতির মাথা বড়? হাতির মাথা বড়। তাহলে তুমি হাতির পিঠে ওঠো না হাতি তোমার পিঠে ওঠে? প্রশ্ন এখানে, যেমন মাথা বড় কিন্তু ও আমার পিঠে উঠতে পারে না। একটা 3 মাস বড় হলে কত ওজন হয়, মানে পূর্ণাঙ্গ বয়সের বলতে পারো? হ্যাঁ, 4,500 মণ, 27.5 মনে 1 টন। তাহলে একটা 3 মাসকে মেরে ফেলে একটা মানুষ। আমরা একটা 3 মাস কি ব্যবহার করে, তার মেধা ব্যবহার করে। দেখো 2005 সালে 21শে জুন আমরা কক্সবাজারে, কেউ কেউ আছে কক্সবাজারের মানুষ খুব কৃপণ, বুঝছো? দাওয়াত দিচ্ছে সবাইকে, এখনো দাওয়াত দেয়। কোথায় কক্সবাজার, কোথায়, কোন জায়গায়? আচ্ছা, তোদের সব দাওয়াত দিবা, বুঝছো? তবে তোমাদের টাকা দিয়ে ওর নেতৃত্বে যাওয়া। হ্যাঁ, যে তোমার আমির সাহেবকে, শিবিরের সভাপতি বকুলকে বললো যে স্যার বলছে আমাদের 1,000 টাকা ঘোরায় নিয়ে দিবে। তোমার আপু দায়িত্বশীল? আচ্ছা আচ্ছা, আমি তো যাই প্রায় কক্সবাজার। এখন যে ফারুক আছে না মহাসভাপতি দেখে, সেক্রেটারি, ও চিনবে না হয়তো বা। এখন হ্যাঁ, আমার ছাত্র, এখন জামাত ইসলামের সেক্রেটারি। আমি প্রায় ম্যাক্সিমাম জেলারই আমার ছাত্র, ওরা আমার ছাত্র, বুঝছ? তো যা হোক, কক্সবাজারে ঝিলংটা চিনো? ঝিলংটায় আমরা 2006 সালের 21শে মে অপটিক্যাল ফাইবার ল্যান্ডিং স্টেশন করেছি, কক্স ফিলিং স্টেশনের অপোজিট। কক্স ফিলিং স্টেশন দেখেছ? খেয়াল নাই, এটা বললে হবে? ও কক্সবাজারে বললাম। আচ্ছা, যা হোক, এই ফিলিং স্টেশনের পাশে আমরা অপটিক্যাল ফাইবার ল্যান্ডিং স্টেশন করেছি 2006 সালের 21শে মে। সুদূর স্পেন থেকে ফিলিপাইন পর্যন্ত একটা তার আছে, সাবমেরিন কেবল, সাবমারিনের নিচে, আর মেরিন সমুদ্রের নিচ দিয়ে আমরা তারটি নিয়ে এসেছি। এটির সাথে আমরা এখন বাংলাদেশকে জুড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে বাংলাদেশ 3G, 4G, 5G, গ্লোবালাইজেশন, কত শব্দের সাথে মিল হয়ে গেছে না? ছোট্ট হয়ে গেছে দুনিয়া আমাদের কাছে। 1938 সালে কবি নজরুল একটা কবিতা লিখেছিল, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয়। তখন কি এই ফোন এসেছে? এখন আমরা হাতের মুঠোয় পুরো বিশ্বটাকে দেখে নিই না সকালে। নজরুল কিন্তু 38 সালে বুঝে গেছে না? তা আজকে আমরা 2006 সালে সে কাজটি করেছি, চট্টগ্রামে নিয়ে এসেছি, নিয়ে সেখান থেকে জাতীয় গ্রিডে যোগ দিয়ে গাজীপুরের টালিবাবার ভূপগ্রহ কেন্দ্রের সাথে জুড়িয়ে দিলাম, বঙ্গবন্ধু স্যাটেলাইটকে জোড়াই দিয়েছি। এখন কত শব্দ তোমাদের কাছে না? সেলফি নাকি, গ্লোবাল প্লেস, লাইক এ ব্লেজ, পৃথিবী দেখার সুবিধা হয়ে গেছে।
মাত্র এই রাস্তাটার দৈর্ঘ্য 20,500 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে 1.5 কেজি, 2.5 কেজি না, ওই যে আমি 2.5 কেজি বলছো, 1.5 কেজি, 1.5 কেজি, এইটার একটা মাথা দিয়েছে না? গরুর মাথা খেয়ে ফেলি, খাসির মাথা খেয়ে ফেলি, হ্যাঁ? তো এই আগে বুঝো তুমি কি? নো thyself। কে বলেছেন? সক্রেটিস। নো thyself, নিজেকে চিন। সক্রেটিস কি নবী ছিল? এই দেখো, এই যে আমি চাই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভক্ত হয়ে যায়। আমরা তো জানি না যে কোথাও লেখা আছে ওই নবী ছিল, কোথাও লেখা আছে উনি ছিল না। 1,24,000 2,24,000 পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, আমরা তো 25 জনের নাম জানি। আর কি এইটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাজ, যে ওরা কি কারা। আল্লাহ বলছেন আমি কোন জাতিকে, কোন কমকে, কোন গোষ্ঠীকে আমি শাস্তি দিইনি বা দিব না তার মধ্যে পথ প্রদর্শক না পাঠিয়ে। সেহেতু আল্লাহ অনেক জাতিকে শাস্তি দিয়েছেন, অনেক জাতিকে সফল করেছেন, নিশ্চয়ই তাদের পথ প্রদর্শক ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর, 1500 বছর আগের কথা। তার আগে কি ছিল? আচ্ছা, আরেকদিন সময় পেলে প্রশ্ন করো, এগুলো নিয়ে তখন কথা বলবো। এর কোথা কি জিনিস, কেমন হলো, কোথা থেকে আসলো। তো নো thyself, নিজেকে চিন। সক্রেটিস কিন্তু বলে না যে অপরকে চিন, নিজেকে চিনতে হবে। আমি কি ঢাকা কলেজের পিছনে স্লোগান গেটে লেখা আছে নো thyself। এটা তো প্রথম কলেজ আমাদের 1841 সালে। তো দেখো, বিজ্ঞান আজকে বলতেছে প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে, যারা সায়েন্সের আছো, 2.5 কোটি স্নায়ু বা নার্ভ আছে। 2.5 কোটি, 1.54 নার্ভ আছে মানুষের মাথার মধ্যে। কিন্তু 70 লক্ষ নার্ভ প্রতিটা সেকেন্ডে তোমাকে অত্যন্ত প্রহরীর মতো পাহারা দিই, প্রতি সেকেন্ডের সক্রিয়তা। মেডিকেল সায়েন্স বলে বিজ্ঞানের উৎকর্ষতায় যদি কখনো মানুষের স্নায়ুগুলোকে একটার সাথে একটা জোড়া লাগানো যায়, তাহলে প্রত্যেকটা মানুষের মাথা থেকে 2 লক্ষ মাইল অপটিক্যাল ফাইবার তৈরি করা যাবে। 2 লক্ষ মাইল, নট কিলোমিটার। ওটা তো 20,500 কিলোমিটার। তাই তোমার মাথার মধ্যে প্রায় 3.5 লক্ষ কিলোমিটার অপটিক্যাল ফাইবার আছে। একটা অপটিক্যাল ফাইবার দুনিয়াকে তছনছ করে দিয়েছে। সুপ্রিয় ভাইরা, তুমি কয়টা পৃথিবীকে তছনছ করতে পারো? হিসাব করেছো? স্যার, আমার পড়া মুখস্থ হয় না, আমি পারি না, হচ্ছে না। কেন এটা বলি? আমাকে আমি চিনি না। কালকে আমাদের মাঠে বিচার হবে, কিন্তু এইটুকু যে তোমার এত ক্ষমতা তো আমরা অন্য কাউকে দেয়নি। কি করেছো তুমি তোমার ক্ষমতা? তোমাদের শরীরের মধ্যে এত শিরা উপশিরা আছে, সবগুলো তুমি বিছিয়ে ফেলা হয় মাটিতে, 1 একর জায়গা লাগবে, অর্থাৎ প্রায় 3 বিঘা 8 ছটাক জায়গার মধ্যে তোমার এই শরীরের শিরা উপশিরা গুলো বিছিয়ে দিতে হবে। চিনি না, নো thyself, নিজেকে চিনতে হবে। তো নিজে চেনো যে তুমি কত বড়, তাহলে তুমি ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। বি পজিটিভ, কখনো নেগেটিভ হবে না। তার আমার হচ্ছে না, এবার চিন্তা করো, এত কিছু আমার মধ্যে আছে, হ্যাঁ, আমি কেন পারবো না? পারতে হবে আমার। আজকে যত বাধায় আসুক, এটাকে অতিক্রম করা যাবে যদি আমরা তৈরি হতে পারি, যদি আমরা যোগ্য হতে পারি। যোগ্য মানুষের দরকার, অনেক অভাব। ওদেরকে বলি মাঝে মাঝে, আজকে যদি বাংলাদেশের মানুষ মনের দুঃখে তোমাদের 300 আসন দিয়ে জিতাই দিল ভোটে, দেশ কয়দিন চালাতে পারবা? ওরাই বলে স্যার সম্ভব, কারণ সেই জায়গায় কোনো লোক নাই, দেশ চালানোর তো লোক নাই, আসলেই নাই। আছে তোমরা তো দূর থেকে দেখো অনেক আছে, আসলে আমরা দেখি নাই, দেশ চালানোর লোক না। অ্যাডমি বলো, না পুলিশ, না বিডিআর, না আর্মি, না ওই তোমার বিমান বাহিনী, না জাহাজ, না কোন জায়গায় আমি আপ টু দ্য মার্কে পৌঁছেছি? এত মানুষকে ট্রেনিং দিচ্ছে, এত কিছু, তারা গেল কোথায়? হ্যাঁ, তারা কেন ওই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে না? সবাই বলতে স্যার একটা কোন রকম চাকরি বাকরি করলেই হবে। তাহলে তোমাকে দিয়ে সারাদিন ট্রেনিং করে আমার লাভ থেকে অন্যভাবে নিও না। আমার মাঝে মাঝে খুবই হয়, তার কি দরকার ছিল সারাদিন বসে বসে একটা কষ্ট দিয়ে তোমার?
তুমি পাস করে গেলে তো ওই এনজিও চাকরি তুমি করতে পারবে। আমি তো তোমাকে আরেক জায়গায় নিতে চাই, হ্যাঁ, সেই জায়গায় আমরা যেতে পারছি না। সুতরাং নিজেরা তৈরি হও, দেখবে সবাই তোমার পিছনে ঘুরতেছে। আমি শেষে আমার স্লাইড আছে যে আমরা প্রজাপতি সুন্দর, তাকে ধরার জন্য পিছনে দৌড়াই, সারাদিন দৌড়ায়, ধরতে পারলে খুব ভালো লাগবে, দেখতে সুন্দর, বাসায় নিয়ে যাবো। কি দরকার, দৌড়ানোর দরকার আছে কোনো? যদি আমার বাসায় ফুলের বাগান করতে পারি, দুনিয়ার প্রজাপতি আমার বাসায় আসবে না? আসবে? আরে বাবা রে, নিজেকে ফুল বাগান তৈরি করো, নিজে বাগান হয়ে যাও, নিজে যোগ্য হয়ে যাও, সবাই তোমাকে খুঁজবে, খুঁজতেই হবে। কামিং সেদিন আসতেছে, দেশ চালাতে গেলে তো হয়তো তোমাদের লাগবে। আমার তো মনে পড়বে, আমি হয়তো বেঁচে থাকবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। তোমরা দেখবে তোমাদেরকে খুঁজবে একসময়, বিকল্প দুনিয়া আবার সেদিকে যাবে, যেতে হবে, সেদিকে উঠেছে ট্রাক, সেদিকে যাচ্ছে সব জায়গায়। আজকে ট্রাক বলতেছে পাদ্রীদেরকে তোমরা দেশ চালানোর জন্য তোমাদের লাগবে, ওই ধর্মের লোকদের লাগবে। কারণ দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায়, অপদস্থ এমন ভাগ হয়ে গেছে তাদের সমাজ, তারাও চিন্তিত হয়ে গেছে। সুতরাং এটা বন্ধ করতে গেলে ওই পাদ্রীদের লাগে, ওদের জন্য ওদের পাদ্রী, ওদের ধর্ম, ওদের ইমাম, পাদ্রী সাহেবকে লাগে। কিন্তু আমাদেরও সেটা লাগে, যেখানে সততা আছে, যোগ্যতা আছে, তাদের লাগে। আমি পজিটিভ কথা বলি, নেগেটিভ কথা বলতে পছন্দ করি। তা আমি তোমাদের কাছে অনুরোধ করে ছোট্ট একটা আছে যে দেখ, এখানে বলা দেখো ওই সামনে যারা ইমান নিচ্ছ মোকাবেলা করার জন্য তৈরি থাকো। মোকাবেলা করতে হবে, বুঝছ? অথবা অবস্থা বুঝে ছোট ছোট দলে ভাগ হয়ে, অথবা সবাই একসাথে বের হয়ে যায়। তোমাকে কখনো দলে দলে ভাগ হয়ে একা একা হয়তো আগাতে হবে। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 71 নম্বর আয়াতে বলেছে। এবং আমরা মিলিটারি একাডেমিতে যাও, যাই দেখবেন মিলিটারি একাডেমিতে ঢুকতে গেলেই এই আয়াতটা বড় করে লিখে রেখেছে ভাটিয়ারিতে, মিলিটারি একাডেমি। আমি জিজ্ঞাসা করি মাঝে মাঝে জেনারেল সাহেবদের, আমি আর্মিদের পড়াই, বহু বছর ধরেই পড়াই, তো 15-16 বছর থাকে যারা আর্মি অফিসার, তাদেরকে জিও পলিটিক্স, গ্লোবাল এনভায়রনমেন্টাল পলিটিক্স দুইটা পড়াই আমি, আর বাংলাদেশ ইসলামী। তো আমি একদিন জিজ্ঞাসা করলাম মেজর জেনারেল সালাউদ্দিন সাহেব, এখন শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ইনচার্জ, যে এটা কেন এখানে রাখছেন? কোরআনে তো জঙ্গিদের শব্দ, তো আপনারা কেন এখানে লিখছেন? আমাকে বলে স্যার আমাদের চা খাইতে আসে, অফ দ্য রেকর্ড, এগুলো বাইরে বলা যাবে না। তো চা খাইতে আসো মানে বাইরে কথা বলা খুব রিস্ক, বুঝছো? এটা এরকম ক্যামেরা ফিট করা থাকে জায়গায় জায়গায়। তো রুমে গেলাম, তখন কোথায় আমাকে দাঁড়িয়ে হ্যান্ডশেক করে বলে স্যার আপনি যা বলেছেন আমরা কি এটার বাইরে কেউ? হ্যাঁ, আমরাও এটা বিশ্বাস করি, কিন্তু আপনি যেখানে কথা বলতেছিলাম ওইখানে এটা আমি উত্তর দিতে পারি নাই, বুঝছেন? মানে তারাও এটা বিশ্বাস করে। আর এখন যেখানে পাসিং আউট হয় সেখানে তো কোরআনের আগে ছিল না, রিসেন্টলি কোরআনের আয়াত লিখে বড় করে পাসিং আউটের পাশে ফিক্সড করে দিয়েছে। এখন আমরা আসলে এটার বাহিরে না কেউ। আমি ওদের সিলেবাস কমিটিতে আছি মিলিটারি একাডেমি, তো সিলেবাস তৈরি করতে যাই দেখি একটা সিলেবাস আসছে, সেটা ওয়ার স্ট্র্যাটেজি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ার স্ট্র্যাটেজি। আমি জিজ্ঞেস করলাম যে এইটা আবার কেন, এতক্ষণ যা কথা হলো এটা আমি কেন? তখন একজন আর্মি দাঁড়িয়ে বললে স্যার আমরা না, পৃথিবীর যত আর্মি আছে, সে আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, পৃথিবীর সব আর্মি এই কোর্স আছে, ওয়ার স্ট্র্যাটেজি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়াইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he was the first man in the world who created guerrilla fight. তার থেকেই কিন্তু গেরিলার জন্ম হয়েছে দুনিয়ায়। সুতরাং পৃথিবীর সকল আর্মিদেরকে একটা কথা জানিয়ে রাখো, পৃথিবীর সব আর্মিদেরকে এটি পড়ানো হবে। ওয়ার স্ট্র্যাটেজি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখো, তারা কিন্তু সামনে এসে তো বলবে না, কিন্তু আমি যখন সিলেবাস দেখছি তখন এইটা আবার কি, এটা তো আমারও অজানা ছিল। আমি যখন জানলাম তখন আবার নিজের প্রথমে ভালো লাগছে, পরে খারাপ লাগছে, দেখো কত ষড়যন্ত্র। সুতরাং আমাদের সবসময় নিজেকে প্রস্তুত করবেন। বলে সায়েন্সের কথা, সায়েন্স পড়বো, আইনস্টাইন কি বলছেন দেখো তো।
আইনস্টাইন, এটা তো কোনো ইসলাম ধর্মের মীমাংসায় বলে নাই, সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম, খোড়া। যে ধর্মের মধ্যে সায়েন্স এবং ধর্ম একত্রে মিশে আছে, রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। রিলিজিয়ানের মধ্যে সায়েন্স থাকতে হবে, সায়েন্স নাহলে সেটি গন্ধ। সায়েন্স এবং রিলিজিয়ান একে অপরের সাথে জড়িত। আমরা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেখানে মুসলমানরা তো সব বিজ্ঞানের জন্ম দিল, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, আর মেডিসিন বলো, এখানে তো অনেকে সায়েন্সের আছো, তোমরা হয়তো এগুলো পড়ো। এগুলো এত ভালো জিনিস, আমার খুব ইচ্ছা হয় তোমাদের এগুলো শেখাবে। যে আজকে ইয়াকুতুদ্দিন আব্দুল্লাহ আলী আল খরাইজমি, ওই তোমার ইবনে সিনা, তারপরে তোমার আরো যে বিখ্যাত বিখ্যাত মুসলমান, তারা কিন্তু অনেকে আছে, লোকটা বলতেছে অনেককে নাম করা যাবে, যারা ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো। আমার এক বন্ধু আছে স্যাট ম্যান্ডেল, হি ইজ দ্য টিচার অফ পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি। তো বলে দেখো, তোমাদের কোরআন পড়ে পড়ে তো আমরা এগুলো শিখেছি, কোরআন পড়ে শিখেছি আমরা। কোরআনে স্পষ্ট বলা আছে যুদ্ধক্ষেত্রে নিক্ষেপণ বস্তুর প্রয়োজন আছে, লাগবে। সেই নিক্ষেপণ বস্তু তোমরাও বানাও, আমরাও বানাই। আমরা অ্যাটম বোম বানাইছি, তোমরা ইট আর লাঠি দিয়ে মারামারি করো। তো ইটও ছুঁড়ে মারতে হয়, কোরআন অ্যাটম বোম ছুঁড়ে মারতে হয়। হোয়াট ইউ টেক অন হোয়াট ইউ টেস্ট, প্রশ্নই সেখানে। আমি কি টেস্ট করবি, অ্যাটম বোম না ইট? হ্যাঁ, এখন মনে করে আমেরিকা ইন্টারকন্টিনেন্টাল মিসাইল বানিয়েছে, আমরা ওইটার মধ্যে ঢুকবো তো একটু মাথায় ঢুকাই দেওয়া যায়। ইন্টারকন্টিনেন্টাল মিসাইল 13,500 কিলোমিটার দূরে আঘাত করতে পারে এখান থেকে একটা সুইচ টিপে দিয়ে। আমি যদি ঢাকায় বসে বলি, জো বাইডেন তুমি ঢাকায় এসো, তোমার দেখে নেব, জো বাইডেন মনে মনে হাসে যে টিপ মারলে হয়, খবর আছে কি। কারণ ওয়াশিংটন আর ঢাকার দূরত্ব 12,000 কিলোমিটার, আর ওদের ক্ষেপণাস্ত্রের পাল্লা 13,500 কিলোমিটার। কি অবস্থা চিন্তা করে দেখো। চীন বলতেছে যে তুমি ক্ষেপণাস্ত্র বানাও, আমার বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এমন কিছু বানিয়ে দিবে তুমি চোখে দেখতে পারবে। 2021 সালের 7ই জুলাই আমেরিকা পরীক্ষামূলকভাবে কম্বো বিমানের পরীক্ষা চালিয়েছে, যে বিমান ঘন্টায় 10,000 কিলোমিটার বেগে চলে। বেইজিং থেকে ওয়াশিংটনের দূরত্ব 8,000 কিলোমিটার। বলে তোমার সেনাবাহিনী উঠে না মুখ ধুইতে ধুইতে তোমার কাম সারা হবে। হ্যাঁ, আমার এরা যে তোমাকে মেরে আসবে। কি ফাইট তাদের রিলিজিয়ান, যেটা বলতেছিলাম, তাদেরকে সায়েন্স কোথায় নিয়ে গেছে আমি কেন নাই সেখানে। ইবনে সিনা একটা ওয়ার্কশপে গেলাম, সব ডাক্তাররা। আমি বললাম ডাক্তার ভাইরা, ইবনে সিনায় চাকরি করেন, টাকা নিয়ে যান, 1,000 টাকা। তা বলেন তো ইবনে সিনা কয়টা ওষুধ বানিয়েছিল, আর কত ওষুধ বানিয়ে দিয়ে গেল আমাদেরকে, তার কয়টা আমরা ব্যবহার করতে পারি? একটা ডাক্তার, একটা সিঙ্গেল ডাক্তার বলতে পারেন না তিনি কয়টা ওষুধ বানিয়েছেন। তাহলে বলো, তাহলে ইবনে সিনায় কেন চাকরি করে? তো ওই লোকটাকে তো আমি চিনলাম না এখন, যে মানুষ সার্জারি থেকে শুরু করে সমস্ত বিদ্যা আমাদের শিখিয়ে টোটাল 760টা ওষুধের আবিষ্কার করে গেছে। 760 ওষুধ। আজকে সেই ওষুধ দিয়েই তো ওই উন্নত বিশ্ব, তারা বিশ্বকে জয় করেছে না, মেডিকেলকে জয় করে নিয়েছে। আমি নাই কেন? এইটি একটু চিন্তা করবে যে আমরা মুসলমানরা কেন সেইখানে নাই। আমি আজকে দেখো আমার এই ছোট্ট ভাইটাকে যদি আমি বিবাহ দিই, আর ও হচ্ছে ওর শত্রু, দুজন ব্যাপক শত্রু, কেউ কারো দেখতে পারে না। তো ওর 1 বছর পরে একটা বাচ্চা হয়েছে। আর এই যে ডাক্তার সাহেব ইবনে সিনা করেছে, ও যে আতুর ঘর থেকে ওর বাচ্চাটা চুরি করে নিয়ে, ডাক্তার পয়সা খেয়ে ওর বাচ্চাটা চুরি করে ওর ওয়াইফের কাছে একটা মরা বাচ্চা রেখে দিয়েছে। ওয়াইফ চোখ খুলে দেখে যে বাচ্চাটা মরা, মেনে নিয়েছে, আল্লাহর সিদ্ধান্ত, আমার কি করার আছে। কিন্তু মাঝখানে একটা মেকানিজম হয়ে গেছে, ওই বাচ্চাটাকে চুরি হয়ে, সেই বাচ্চাটাকে আস্তে আস্তে 22 বছর বয়স বানিয়েছে। এখন কি ওই বাচ্চাকে ওকে আর বাবা বলবে না ওকে বলবে? ওকে বাবা বলবে না, ওর এখন শত্রু। ঠিক 22 বছর পরে বলছে, বাবা ওই যে লোকটা বসে আছে কিন্তু আমার শত্রু, আমাকে পেলেই মেরে ফেলবে। তখন ছেলে কি আর এটা শুনলে স্থির থাকে?
বলে বাবা কি করতে হবে, বলে তাহলে ওকে মারতে হবে। এবার কি করছে, ও একটা একে ধরা দিয়েছে যে ওকে গুলি করে দাও, তো ওকে গুলি করে মেরে দিছে। আর মনে মনে হাসতেছে, হাত টান দিয়েছে, দেখ তোর ছেলে দিয়ে তোকেই মারলাম, টের পাইনি। আমরা মুসলমানরা আজকে ঠিক সেই জায়গায়, আজকে কেমিস্ট, ফিজিক্স, আজকে যে অ্যাস্ট্রোলজি সব আমাদের ওরা দখল করেছে, আর আমাদের মারতেছে সেগুলো দিয়ে, আর বলে যে তোমাদের তাদের তোমাদেরকে শেষ করে দিল। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছি। আমরা আজকে সারা পৃথিবীতে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমাদের শুধু বাংলাদেশে না, আমরা তো এখন বিশ্ব রাজনীতির অংশ, ছোট্ট একটা অংশ, হয়তো পপুলেশনের অংশ, কিন্তু কন্ট্রোলিং এর অংশ না আমরা। তারা কিভাবে পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে আমাদের তৈরি করা জিনিস দিয়ে। আর আমি বসে বসে বক্তৃতা দিই, আমাদের ইবনে সিনা আছে, আমাদের ইয়াকুব ইবনে আব্দুল্লাহ আছে, আলী আল খওয়াইজমি আছে, আল রাজি আছে, বলি না, বক্তৃতাই দিই, কিন্তু বাস্তবে আমাদের কাছে কোনটাই কন্ট্রোল নেই। তাহলে আমাদের সেই কন্ট্রোল ফিরিয়ে আনতে এই বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে আবার সক্রিয় হতে হবে, বুঝছো? যখন 1941-এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গান্ধীকে জিজ্ঞাসা করলো, মহাত্মা গান্ধীকে, যে আমাদের ভবিষ্যৎ কি, গান্ধী চমৎকার উত্তর দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে, বললেন এখন থেকে 40-50 বছর পৃথিবীকে নেতৃত্ব দিবে ব্রিটিশ সাম্রাজ্য, এরপরের সময়টা আমেরিকান সাম্রাজ্য, এরপরে চীনা সাম্রাজ্য, এরপরে ভারত। অর্থাৎ গান্ধী বললেন যে তোমরা আজকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমরা এই জাতির জন্য 200 বছরের পরিকল্পনা করো। আফটার 200 ইয়ার্স তুমি পৃথিবীকে নেতৃত্ব দিবে। অর্থাৎ কোনো কিছু অর্জন করার জন্য শর্টকাট পদ্ধতি নেই, তোমাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সামনে দিকে আগাতে হবে, বুঝছেন? এই যে যাই সভাপতি সাহেব এখানে আছেন, তাকেও বলি আমাদের কি পরিকল্পনা হচ্ছে বা আছে কি না আছে আমি তো জানি না, ওনারা তো রাজনীতিবিদ, আমি তো অনেকগুলো খবর বলতে পারি। এই যে পরিকল্পনা আমাদের কিভাবে যে একটি লং টার্ম, গান্ধীকে ভারত জাতিকে কিভাবে ধৈর্যের পরীক্ষা দিয়ে দিলেন। হ্যাঁ, তোমরা গান্ধী 1942-এর নির্বাচনের পরে গান্ধী ঐতিহাসিক কথা বললেন, তার সদস্যদেরকে ডেকে, পার্লামেন্ট সদস্য, গান্ধী বলতেছেন আমি শ্রীকৃষ্ণের কথা বলবো, আমি অর্জুনের কথা বলবো না, আমি তোমাদেরকে বলবো ওমরের মতো জীবনযাপন করো। তার বিখ্যাত লেখা পড়ে দেখো, তার ওমরের মতো জীবনযাপন করো। তারা বললেন যে ওমর অর্ধ পৃথিবীর বাদশা হয়ে একটা সাধারণ জীবনযাপন করে, তোমরা ইন্ডিয়ান পার্লামেন্ট সদস্যরা ওমরের মতো জীবনযাপন। তারা কিন্তু শিক্ষা নিয়েছে, আমরা নিতে পারছি না। আমরা মুসলমান, কিন্তু আমরা ওই শিক্ষাটা আমরা নিতে পারি না। বলি অর্ধপৃথিবীর বাদশা ওমর, হযরত আবু বকরের কথা, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কথা তো আমরা বলি না, আমাদের ওই শিক্ষাটা আমরা নিই। তো আমরা শিক্ষা নিব, তাহলে আমরা নলেজ, আমরা এখান থেকেই শিক্ষা নিব। আমি আসতেছি ওইখানে। তাহলে আমরা যদি একটা স্লোগান তৈরি করি আজকে, সম্মানিত ভাইরা, অনেক কথা বলেছি, বক্তৃতা দিয়ে ফেললাম, স্লোগান বানাবো আজকে 3টা। আই ক্যান ডু, আমি পারি, আল্লাহ মেধা দিয়েছেন, তাই না? আমি পারবো, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা, আমাকে পারতে হবে, কারণ আমার পিছনে আমার দেশ, আমার জাতি, আমার বাবা মা, ভাই বোন, আমার পরিবার সবাই আমার দিকে তাকিয়ে আছে।